অঙ্কতে আসে। একটা উদ্দীপক দিচ্ছি, সেই উদ্দীপক থেকে তারপর আমরা অঙ্কটা করবো। এটা হচ্ছে 2019 সালের প্রশ্নটা আসছে, সে অনুযায়ী আমি প্রশ্নটা দিচ্ছি। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটা কি? আর কোনো জায়গায় লেখা বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। স্যার খাতা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না খাতা? জি স্যার, এখন যাচ্ছে। স্যার সেকেন্ডে কি লিখছেন? দুই কার্বন যুক্ত মোনো কার্বক্সিলিক অ্যাসিড। দুই কার্বন যুক্ত মোনো কার্বক্সিলিক অ্যাসিড। তারপর লেখা 20 ml 6% আর Ka এর মান দেওয়া। আমাদের কি প্রশ্নটা লেখা হয়েছে? মানে উদ্দীপকের অংশটুকু লেখা হয়েছে? আচ্ছা, এবার প্রশ্নটা লেখো। প্রশ্নটা হলো উদ্দীপকের দ্রবণ দুটির মিশ্রণের উদ্দীপকের দ্রবণ দুটির মিশ্রণের দ্রবণ দুটির মিশ্রণের pH নির্ণয় করো। স্যার শোনা যায়নি। উদ্দীপকের দ্রবণ দুটির মিশ্রণের pH নির্ণয় করো।
লিখেছি। সংকটে আসি। এখন আমাদের প্রথম যে পাত্রটা সেখানে NOH একটা ক্ষার দেওয়া আছে যার আণবিক ভর হচ্ছে 40। আমরা জানি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40। সুতরাং তোমার NOH হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা প্রথমে আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে 2 কার্বন যুক্ত মনোকার্বক্সিলিক অ্যাসিড। তার মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে আর আরেকটা কার্বন থাকবে, সাথে যদি 2 কার্বন যুক্ত তাহলে সেখানে বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করতে হবে। তাহলে এটাই হলো মনো কার্বক্সিলিক অ্যাসিড। স্যার এই মানে এটা কিভাবে শনাক্ত করা হইলো কার্বক্সিলিক অ্যাসিডটা? মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে কয়টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে? একটা। আর এখানে এই যৌগে তোমার কার্বন আছে 2টা। তাহলে আমি যদি নর্মাল ভাবে লিখতে চাই তাহলে একটা সি দিব আর একটা COOH দিব। এই কার্বনের বাকি হাতগুলো কি খালি থাকবে? একটা যুক্ত হবে এই কার্বনের সাথে, বাকি হাতগুলো কিন্তু থাকবে হাইড্রোজেন। সেইভাবে এটাকে শনাক্ত করা হলো যে এটা হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। জি স্যার, বুঝতে পারছি। স্যার যদি ডাইকার্বক্সিলিক এবং যদি 2 কার্বন বিশিষ্ট হতো ডাইকার্বক্সিলিক অ্যাসিড হলে আমরা এখানে COOH বন্ড COOH লিখব, যেহেতু 2টা কার্বক্সিলিক অ্যাসিড মূলকের কথা বলছে এবং 2 কার্বন বিশিষ্ট, তাহলে এটা লিখুন। আচ্ছা, এখন এই দুটার মিশ্রণের pH বের করতে বলছে। এই দুটাকে আমরা একসাথে মিশ্রিত করি। প্রথমে মিশ্রণের বিক্রিয়াটা লিখতে হবে। এখানে একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটো কি 1:1 রিঅ্যাকশন করবে না? কারণ এই অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে একটা আর সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে একটা। তাহলে এটা 1:1 রিঅ্যাকশন হবে এবং তৈরি করবে সোডিয়াম ইথানয়েট প্লাস তৈরি করবে 1 মোল পানি। আমি এই বিক্রিয়াটাকে একটু নিচে আবার সুন্দর করে লিখেছি, পুরোটাকে একসাথে এক জায়গায়। ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট এবং পানি উৎপন্ন করবে। এতটুকু আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, এরপর আসো আমাদের যে অ্যাসিড এবং ক্ষার দুটার কি ঘনমাত্রা আমাদের জানা আছে? তোমরা প্রশ্ন দেখো, ক্ষারের ঘনমাত্রা কিন্তু আমাদের জানা আছে 0.65 মোলার আর আয়তন হচ্ছে 15 ml। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডটার তোমার 6% হচ্ছে আলফা আর কে। হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে এই ইথানোয়িক অ্যাসিডের মোলার ঘনমাত্রাটা বের করে নেওয়া। ইথানোয়িক অ্যাসিডের মোলার ঘনমাত্রা বের করে নিতে হবে। সেটা আমরা একটু বের করে ফেলি। যেহেতু 6% বলছে, তাহলে তোমাদের কি মনে আছে শতকরা ঘনমাত্রা থেকে কিভাবে মোলারিটিতে কনভার্ট করতে হয়? জানা আছে তোমাদের? স্যার আণবিক ভর দিয়ে ভাগ হবে, তারপর এখানে কিছু আণবিক ভর কত? 16 60। যদি ভাগ করলে এটা আণবিক ভরে কনভার্ট হয়ে যাবে। এখন বলো, তোমরা একজন ক্যালকুলেশন করে বলো মানটা কত হয়।
1 মোলার হয়, তাই না? আচ্ছা, স্যার এটা বুঝি না। স্যার গুণ করলেন কেন 10 দিয়ে? এটা ভাঙাই বলতেছি। এই 6% যে লেখা ছিল এটার মানে হচ্ছে 100 ml দ্রবণে তোমার ইথানিক অ্যাসিড আছে 6 গ্রাম। আমাদের যদি মোলারিটিতে প্রকাশ করতে হয় তাহলে বের করতে হবে 1000 ml এ কতটুকু আছে, তাই না? তাহলে হবে 6 × 1000 ডিভাইড বাই 100, এত গ্রাম। এখন 1000 ml এ কত গ্রাম আছে সেটা বের করলেই হবে, নাকি কত মোল আছে সেটা বের করতে হবে? কত মোল আছে সেটা বের করতে হবে। তাহলে 6 × 1000 ডিভাইড বাই 60 × 100, কাটাকাটি করে এখানে 10 থাকে উপরে, এত মোল থাকে। তাহলে 1000 ml যত মোল থাকে সেটাকেই বলা হয় তার মোলারিটি। এবার কি বুঝতে পারছো? জি স্যার। এই অংশটা আমাদের দরকার নাই, মানে সংক্ষিপ্তভাবে করাই আছে। তোমাদের কি এতটুকু লেখা হয়ে গেছে সবার? জি স্যার। এখন এখানে দেখো আমাদের যে অ্যাসিড এবং ক্ষার দুটার ঘনমাত্রা কি সমান? দুটার ঘনমাত্রা স্যার এই যে এখন স্যার এই সংক্ষিপ্ত জিনিসটা আরেকবার একটু বলবেন? 6%, এই কথাটার মানে হচ্ছে ঘনমাত্রা যে 6% দেওয়া ছিল, 6% কথাটার মান হচ্ছে 100 ml দ্রবণে 6 গ্রাম ইথানিক অ্যাসিড আছে। এখন আমাকে যদি এটাকে মোলারিটিতে প্রকাশ করতে হয় তাহলে 1000 ml এ কত মোল আছে সেটা বের করতে হবে, তাই না? তাহলে আমি প্রথমে 1000 ml এ কত গ্রাম আছে সেটা বের করলাম, 6 × 1000 ডিভাইড বাই 100। আর এই ভরটাকে যখন আণবিক ভর দিয়ে ভাগ করবো তখন 1000 ml এ কত মোল আছে সেটা বের হয়ে যাবে। আর 1000 ml এ যত মোল থাকে সেটাকেই বলা হয় ওই দ্রবণের মোলারিটি। এবার কি বুঝতে পারছো? এবার কি বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, আমরা এর পরের অংশে যাই। এখন কথা হচ্ছে আমাদের অ্যাসিড এবং ক্ষার এই দুটার ঘনমাত্রা কিন্তু একরকম নয়, দুইটার ঘনমাত্রা কিন্তু আলাদা। আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে দুইটার ঘনমাত্রাকে একই রকম করে নিব, ঠিক আছে? তাহলে এখানে আহ, তোমার ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা 1 মোলার, এটা কিন্তু বড়। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া ছিল 0.65। তাহলে আমি ইথানিক অ্যাসিডের ঘনমাত্রাকে 0.65 এ কনভার্ট করে ফেলবো। 0.5 এ যদি কনভার্ট করে ফেলতে পারি তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে সেটা করার উপায় হচ্ছে ইথানিক অ্যাসিডের আদি ঘনমাত্রা হচ্ছে S1 আর আদি আয়তন হচ্ছে V1, আর ইথানিক অ্যাসিডের নতুন ঘনমাত্রা হবে S2 এবং নতুন আয়তন হবে V2। তাহলে V2 হবে S1 V1 ডিভাইড বাই S2, যেখানে ইথানিক অ্যাসিডের আমরা ঘনমাত্রা বের করছিলাম 1 মোলার, আয়তন ছিল হচ্ছে 20 ml, আর আমরা নতুন ঘনমাত্রা হচ্ছে এটাকে কনভার্ট করে ফেলবো 0.65 মোলারে কনভার্ট করে ফেলবো। তাহলে নতুন আয়তন কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এবং এটা কেন করতেছি? আমাদের হিসাবের সুবিধার জন্য করতেছি, ঠিক আছে? তোমরা এই অংশটা রাখো। স্যার উপরে যে CH3COOH এ যে 6 × 10/60 দিলেন, স্যার এটা মানে কিভাবে সংক্ষেপে করলেন? দেখালাম না নিয়মটা কি, এই যে এখানে যে হিসাবটা করে দেখালাম, এখানে 6টা কি ছিল? 6টা ছিল শতকরা ঘনমাত্রা ইনটু 10, কাছাকাছি করে উপরে 10 থাকে আর নিচে হচ্ছে আণবিক ভর হচ্ছে 16। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তোমার মোলারিটি শতকরা ঘনমাত্রাকে মোলারিটিতে রূপান্তরিত করার সংক্ষিপ্ত রূপ। তোমার মোলারিটিতে ঘনমাত্রা ইকুয়ালস টু হবে শতকরা ঘনমাত্রা ইনটু 10 ডিভাইড বাই আণবিক ভর। বুঝতে পারছো নি তো? জি এটা স্যার। হচ্ছে শর্টকাট ফর্মুলা।
তোমাদেরকে এতটুকু লেখা হয়েছে সবার? Yes, sir. পরের অংশে যাই। এখানে V2 equals to হবে 1 molar into 20 divided by 0.65 ml। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা কত আসে? 30.77. 30.77 ml। আচ্ছা, এখন আমরা বিক্রিয়াটা আমি একটু আবার লিখবো। এখানে ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড পানি উৎপন্ন করবে। আচ্ছা, এখন দুইটার ঘনমাত্রা তো সেম করে ফেলছি আমরা, তাই না? আমি কিন্তু ইথানিক অ্যাসিডের যে ঘনমাত্রা ছিল 1 মোলার সেটাকে কনভার্ট করে ফেলছি 0.65 এ। আর যখন ঘনমাত্রা কনভার্ট করে ফেলছি 0.65 এ, তখন আয়তন হয়ে গেছে 30.77। আচ্ছা, এখন যেহেতু দুটার ঘনমাত্রা সেম, এটা যেহেতু 1:1 রিঅ্যাকশন, আমি বলতে পারি এখানে ইথানিক অ্যাসিডের 1 মোলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল বিক্রিয়া করে 1 মোল লবণ এবং 1 মোল পানি উৎপন্ন করে। এই কথাটাকে আমরা বলতে পারি। স্যার সাউন্ড অনেক কথাটা আবার বলতেছি, যেহেতু 1:1 রিঅ্যাকশন, দুটার ঘনমাত্রাও সেম, তাহলে আমি বলতে পারি ইথানিক অ্যাসিডের 1 মোলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল বিক্রিয়া করে 1 মোল লবণ এবং 1 মোল পানি উৎপন্ন করে। এই কথাটাকে আমরা বলতে পারি। জি স্যার। আচ্ছা, যেহেতু ঘনমাত্রাও সেম, মোল সংখ্যা সেম, তাহলে আয়তনও কি হবে? সেম হবে। তাহলে আমি কিন্তু বলতে পারি ইথানিক অ্যাসিডের 1 ml এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 ml বিক্রিয়া করে 1 ml লবণ এবং 1 ml পানি উৎপন্ন করে। এটাও কি বলতে পারি? যেহেতু মোল সংখ্যা এবং ঘনমাত্রা দুটোই সেম, আমরা আয়তন দিয়েও এটাকে প্রকাশ করতে পারি। এখন আমাদের এই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কোনটার আয়তন কম? তোমরা কি প্রশ্ন দেখে একটু বলতে পারবা? সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন দেওয়া ছিল 15 ml, আর আমরা তোমার ইথানিক অ্যাসিডের নতুন আয়তন বের করলাম 30.77। তাহলে কার আয়তন কম? সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে সম্পূর্ণ সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ওই অ্যাসিডটা দ্বারা প্রশমিত হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি 15 ml সোডিয়াম হাইড্রোক্সাইড 15 ml ইথানিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 15 ml লবণ এবং 15 ml পানি উৎপন্ন করবে। এটা কিন্তু আমরা লিখতে পারি। স্যার আয়তনের ব্যাপারটা বুঝি নাই স্যার। তো ঘনমাত্রা দুইটার আমি সেম করে নিয়েছি, মোল সংখ্যা দিয়ে যদি হিসাব করতে পারি, তাহলে আমি আয়তন দিয়েও হিসাব করতে পারবো। কথাটা আবার বলছি, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হতেছে, দুটারই ঘনমাত্রা সেম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 10 ml কে প্রশমিত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কয় ml প্রয়োজন হবে? কথা কি বুঝতে পারছো? তুমি তো তোমাকে জিজ্ঞেস, তুমি তো প্রশ্ন জিজ্ঞেস করলা, তাই না? তোমাকে বলতেছি যে আয়তন ব্যাপারে যে বুঝো নাই, আমি বললাম যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দুটারই মোল সংখ্যা সমান এবং দুটারই ঘনমাত্রা সমান, এটা 1:1 রিঅ্যাকশন, তাহলে আমি বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 10 ml কে প্রশমিত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 10 ml প্রয়োজন হয়। এই কথাটা কি বলতে পারি? জি স্যার। একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডে যেহেতু 15 ml দেওয়া ছিল, তাহলে আমি বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের 15 ml কে প্রশমিত করতে ইথানিক অ্যাসিডের 15 ml প্রয়োজন হয়। বলতে পারি না? জি স্যার। আর যেহেতু তোমার 1 মোল সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হয়, তাহলে আমি বলতে পারি 15 ml সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে। আয়তন দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন আমাদের এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড কি আর অবশিষ্ট থাকবে? কারণ 15 ml সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলছে। আচ্ছা, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট নাই, আমাদের কিন্তু ওই মৃদু অ্যাসিড যেটা ছিল ইথানিক অ্যাসিড, সেটা কিন্তু অবশিষ্ট আছে। তাহলে ইথানিক অ্যাসিড অবশিষ্ট কতটুকু আছে? এটা আয়তন হলো 30.77 আর বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলছে 15 ml। তাহলে অবশিষ্ট থাকবে কত? 15.77.
30.77 অবশিষ্ট থাকবে। তাহলে কোনো একটা দ্রবণের মিশ্রণে যদি একটা মৃদু অ্যাসিড থাকে এবং সেই মৃদু অ্যাসিডের একটা লবণ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? মৃদু বাফার তড়িৎ বিশ্লেষ্য। বাফার দ্রবণ বলি। আমরা যে গতদিন বাফার দ্রবণ করলাম, সেখানে বলা ছিল না যে বাফার দ্রবণ তৈরি করা হয় একটা মৃদু অ্যাসিড এবং সেই মৃদু অ্যাসিডের অ্যানায়নের লবণের মিশ্রণে। তো যেহেতু আমরা জি এখানে স্যার, একটা আমিও বাফার। তাহলে এখানে যেহেতু আমরা একটা তীব্র ক্ষারের সাথে একটা মৃদু অ্যাসিডকে মিশ্রিত করলাম এবং দেখা গেল যে ওই তীব্র ক্ষারটা সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে, শুধুমাত্র রয়ে গেছে একটা মৃদু অ্যাসিড এবং সেই মৃদু অ্যাসিডের অ্যানায়নে একটা লবণ অবশিষ্ট রয়ে গেছে, মানে মিশ্রণে রয়ে গেছে। তাহলে এটা একটা বাফার দ্রবণ তৈরি করবে। তাহলে তোমরা এই পর্যায়ে এখানে লিখে রাখো, যেহেতু এখানে ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট থাকে এবং সাথে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হয়, তাই এটি একটি বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ। কথা আবার বলতেছি, যেহেতু এখানে একটি মৃদু অ্যাসিড অবশিষ্ট থাকে, একটি মৃদু অ্যাসিড অবশিষ্ট থাকে এবং সাথে সেই অ্যাসিডের লবণ থাকে, তাই এটি একটি অম্লীয় বাফার দ্রবণ। তাই এটি একটি অম্লীয় বাফার দ্রবণ। স্যার এবং এর পরে কি লিখবো? এতটুকু লেখার পরে স্যার একটা মৃদু অ্যাসিড অবশিষ্ট থাকে স্যার এরপরে। এবং এর একটি এবং এই অ্যাসিডের একটি লবণ উৎপন্ন হয়, তাই এটি একটি বাফার দ্রবণ। এবং এই অ্যাসিডের একটি লবণ থাকে, তাই এটি একটি বাফার দ্রবণ। জি স্যার হয়েছে। তো বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার সূত্রটা কি? পিএইচ ইকুয়ালস টু হচ্ছে পিকেএ প্লাস লগ লবণ, এখানে লবণটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড এর ঘনমাত্রা ডিভাইড বাই ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা। এটাই সূত্র ছিল না হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ? জি স্যার। আচ্ছা, এখন এই সমীকরণে এই আমাদেরকে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা জানা থাকা লাগবে আর সোডিয়াম ইথানয়েডের ঘনমাত্রা জানতে হবে। আমি এখানে হিসাবটা দেখাচ্ছি। এই ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা আমরা বের করব মিশ্রণে, কারণ তুমি কিন্তু এখানে একটা ক্ষার এবং অ্যাসিডটাকে একসাথে মিশ্রিত করছিলা। তাহলে মিশ্রণের আয়তন এখন কত? অ্যাসিডের আয়তন হচ্ছে 30.77, তার মধ্যে তুমি 15 ml ক্ষার যোগ করছিলা, তাহলে মিশ্রণের আয়তন কত হয়ে গেছে? 45.77, তাই না? এটা হচ্ছে মিশ্রণের আয়তন 45.77। আর তোমার অ্যাসিড অবশিষ্ট আছে কতটুকু? 15.77, যার ঘনমাত্রা হচ্ছে 0.65 মোলার। তাহলে এখান থেকে কিন্তু সেই অ্যাসিডের নতুন ঘনমাত্রা পাওয়া যাবে। এই অংশটা কি বুঝতে পারছো? কেউ না বুঝে থাকলে জিজ্ঞেস করতে পারো, আমি আবার বুঝাই দিব এই অংশটা। এখানে ব্যাপারটা স্যার হচ্ছে, বুঝিনি। আচ্ছা আবার বলতেছি, তোমরা সাথে সাথে রেসপন্স করো। এখানে আমাদের অ্যাসিডটা কতটুকু অবশিষ্ট রয়ে গেছে? 15.77, তাই না? এবং এই অ্যাসিডটার ঘনমাত্রা কত? 0.65 মোলার, তাই তো? কারণ আমরা এটা কিন্তু কনভার্ট করে ফেলছিলাম। আচ্ছা, এতটুকু অংশ কি বুঝতে পারছো? জি স্যার। কিন্তু আমাদের মিশ্রণের আয়তন কি 15.77 নাকি মিশ্রণের আয়তন আরো বেশি? কারণ তুমি একটা অ্যাসিড এবং ক্ষারকে একসাথে মিশ্রিত করছিলা। মিশ্রণের আয়তন কি এটাই নাকি মিশ্রণের আয়তন এর চেয়ে বেশি? স্যার মিশ্রণ হতে বেশি হবে। বেশি। তাহলে মিশ্রণ আয়তন যদি বেশি হয়, তাহলে ঘনমাত্রা কি এটাই থাকবে, 0.65 থাকবে, না ঘনমাত্রা কমে যাবে? কি ঘনমাত্রা কমবে? আয়তন বেড়ে গেলে ঘনমাত্রা কি হয়? কমে যায় না? সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে ওই নতুন ঘনমাত্রা বের করার উপায়টা কি? নতুন ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে আদি আয়তন ইনটু আদি ঘনমাত্রা ডিভাইড বাই নতুন আয়তন। নতুন আয়তনটা হচ্ছে মিশ্রণের আয়তন,
আমি এই জায়গায় লিখে আবার দেখাচ্ছি, আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। সাপোজ ধরো আমি এখানে একটা অ্যাসিড নিলাম, অ্যাসিডটার আয়তন হচ্ছে 10 ml এবং এর ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। এখন এর সাথে যদি আমি আরো 20 ml পানি মিশ্রিত করি, তাহলে ঘনমাত্রা কি 0.1 মোলারই থাকবে নাকি ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে? স্যার পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে যাবে। তাহলে পরিবর্তনটা বের করার নিয়ম কি? আদি আয়তন ইনটু আদি ঘনমাত্রা ডিভাইড বাই মিশ্রণের আয়তন। মিশ্রণ আয়তন হচ্ছে 20 প্লাস 10, তাই না? এটাই হবে না? জি স্যার, এবার বুঝতে পারছি। এবার দেখো, তাহলে আমি আবার এখান থেকে একটু রিভিউ করি। আমরা কিন্তু অ্যাসিড যোগ করছিলাম 30 ml, 30.77, আর ক্ষার যোগ করছিলাম 15 ml। তাহলে মিশ্রণের আয়তন কত? 45.77। মিশ্রিত করার পর আমার অ্যাসিডটা অবশিষ্ট রয়ে গেল 15.77। বাকিটা কিন্তু অ্যাসিড বিক্রিয়া করে ফেলছে, বিক্রিয়া করে পানি আর লবণ তৈরি করে ফেলছে, তাই না? তাহলে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ হচ্ছে 15.77, যার আদি ঘনমাত্রা হচ্ছে 0.65। কিন্তু বর্তমান ঘনমাত্রা কত হবে? সেই বর্তমান ঘনমাত্রা বের করতে গেলে অবশিষ্ট অ্যাসিডের আয়তন ইনটু ঘনমাত্রা ডিভাইড বাই মিশ্রণের নতুন আয়তন। এবার কি বুঝতে পারছো সবাই? জি এই স্যার। জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারলে পরের অংশগুলো আরো ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা, এখন আমাকে কিন্তু লবণের ঘনমাত্রাটাও বের করতে হবে। লবণটা হচ্ছে CH3COONA, এটার ঘনমাত্রা বের করতে হবে। এখন বলো তো, আমাদের বিক্রিয়া অনুযায়ী লবণ কতটুকু উৎপন্ন হয়েছিল? 15 ml, তাই না? 15 ml। 15 15 ml। ml। আচ্ছা, এখন দেখো, এখানে যদি আমাদের 15 ml অ্যাসিডের সাথে 15 ml ক্ষার বিক্রিয়া করে 15 ml লবণ তৈরি করে, তাহলে আমি বলতে পারি যে অ্যাসিডের যদি 0.65 মোলার ঘনমাত্রা বিক্রিয়া করে এবং ক্ষারেরও যদি 0.65 মোলার ঘনমাত্রা বিক্রিয়া করে, তাহলে এখানে উৎপন্ন লবণের ঘনমাত্রা হবে 0.65 মোলার। যেহেতু 1:1 রিঅ্যাকশন, এটার ঘনমাত্রা যা এবং ক্ষারের ঘনমাত্রা যদি একই থাকে, তাহলে উৎপন্ন লবণের ঘনমাত্রা একই হবে বিক্রিয়া অনুযায়ী। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ওই লবণের আদি ঘনমাত্রা হচ্ছে 0.65, কিন্তু মিশ্রণের আয়তন দেখুন 45.77। তাহলে ঘনমাত্রাটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেটাই আমরা লিখলাম। এই অংশটা তোমরা বুঝতে পারছো? এগুলা কিন্তু ক্যালকুলেশন করার দরকার নাই, এগুলো তোমাদের হিসাব করার দরকার নাই, ঠিক আছে? এখন হিসাব করার দরকার নেই। আচ্ছা, এখন দেখো আমি মানগুলো বসাই দিব। স্যার হ্যাঁ, বলো। স্যার হচ্ছে আমি এই মাইনাসটা বুঝতে পারিনি উপরে। আচ্ছা, এই জায়গায়, এই জায়গায় জি স্যার। দেখো আমাদের অ্যাসিড কতটুকু ছিল? অ্যাসিড ছিল 30.77 ml, না? জি স্যার। আর তার মধ্যে 15 ml অলরেডি ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে গেছে। তাহলে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ কত? আদি আয়তন থেকে যতটুকু প্রশমিত হয়ে গেছে সেটা বাদ দিয়ে দিলে অবশিষ্ট অ্যাসিডের আয়তন পাওয়া যাবে জি না? স্যার, বুঝতে পেরেছি। এটি হচ্ছে সেটা। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাই দেই। এখানে পিকে এর মান হচ্ছে মাইনাস লগ কে এ প্লাস লগ লবণের নতুন ঘনমাত্রা কত? 15 ইন্টু 0.65 ডিভাইড বাই হচ্ছে 45.77। ঠিক একইভাবে অ্যাসিডের নতুন ঘনমাত্রা হচ্ছে 15.77 ইন্টু 0.65 ডিভাইড বাই 45.77। এটাকে আমরা লিখতে পারি না? এখন দেখো তো, এই 45.77 আর এখানে 45.77 এগুলো কাটাকাটি চলে যাচ্ছে না? তারপর 0.65 0.65 এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাই তো? তাহলে জি স্যার। থাকতেছে শুধুমাত্র উৎপন্ন লবণের আয়তন আর অবশিষ্ট অ্যাসিডের আয়তন, তাই থাকতেছে না? জি স্যার। এই জন্য আমি আসলে অ্যাসিডের ঘনমাত্রাটাকে ক্ষারের ঘনমাত্রাতে কনভার্ট করে নিয়েছি, যাতে আমার এই হিসাবগুলো করতে সুবিধা হয় এবং শুধুমাত্র উৎপন্ন লবণের আয়তন এবং অবশিষ্ট অ্যাসিডের আয়তন দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। আমাদেরকে আসলে এর পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে এই ঝামেলাটা করতে হবে না, যেটা আমরা এই জায়গায় করছি। এই অংশটা শুধু করছি তোমাদেরকে বোঝানোর জন্য, আসলে নতুন করে ঘনমাত্রা বের করার দরকার নাই। যখন আমরা অ্যাসিড আর ক্ষারের ঘনমাত্রাটাকে সমান করে নিব বাফার টোবনের ক্ষেত্রে, তখন শুধুমাত্র উৎপন্ন লবণের আয়তন এবং অবশিষ্ট অ্যাসিডের আয়তন দিয়ে অঙ্কটা
করা যাবে, কারণ বাকি অংশগুলো কিন্তু চলে যাচ্ছে, সমীকরণের মধ্যে আর থাকতেছে না। কথাটা কি তোমরা বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? আচ্ছা, এখন আমরা পরের অংশে যাই, এটা আমাদের দরকার নাই। এখানে কে এর মান কিন্তু দেওয়া আছে, এটা হবে মাইনাস লগ 1.8 ইন্টু 10 ইনভার্স 5, এটা কে এর মান, প্লাস লগ 15 ডিভাইড বাই 15.77। তোমরা কি একটু হিসাব করে বলো তো একবারে যে মানটা কত হয়? 4.72। 2.7। তাহলে এটাই হলো এই পিএইচ এর মান। এই একটা অঙ্ক করতে আমাদের যতটুকু কষ্ট হয়েছে, আমি আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে পরবর্তী এই টাইপের বাফার টোনের অঙ্কগুলো করতে আর কোনো সমস্যা হবে না। সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? আমি এরকম আরেকটা অঙ্ক করবো এখন, তবে এবার একটু দ্রুত করবো। এটা কি বুঝতে পারছো তোমরা সবাই? যদি কোনো জায়গায় এখনো সমস্যা থেকে থেকে বলে ফেলো। সমস্যা আছে কি? আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে যাই। তোমরা কি আগের অঙ্কটা বুঝতে পারছিলা? স্যার নতুন আয়তন বের করার পরের অংশ একটুখানি সমস্যা হচ্ছে বুঝতে। জায়গায় সমস্যা হচ্ছে বল। স্যার এই যে বিক্রিয়ার পরে 15 মিলিমিটার করে আমরা যে মিলিলিটার করে যে আমরা নিলাম আচ্ছা, আয়তন, এখানে এটা কি 1:1 রিঅ্যাকশন? এটা কি 1:1 রিঅ্যাকশন না 1:2 রিঅ্যাকশন? জি স্যার। স্যার এখানে আমরা কি 20 মিলিলিটার করে নিতে পারতাম না? কেন নিব? তোমার খাটটা আছে তো 15 ml। খাটটা কি 20 ml আছে না 15 ml আছে? দেখো তো প্রশ্নে, এই যে এখানে দেখো তো, আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের মধ্যে খাটটা তো ছিল 15 ml। এই যে খাটটা 15 ml, জি স্যার। তাহলে 20 ml করে কিভাবে নিব বলো? আর এসিড যেটা ছিল 20 ml, সেই জি এসিডটাকে স্যার। তো আমি কনভার্ট করে ফেলছি। এসিডটাকে তো কনভার্ট করে 30.77 এ কনভার্ট করে ফেলছি। তাহলে কি 20 জি ml নেওয়া স্যার, সম্ভব? বুঝতে এবার পারছি। বুঝতে পারছো? আচ্ছা, আর না কার কোনো স্যার। জি স্যার। সমস্যা আছে কি? সময় শেষ হলে আবার এই লিঙ্কে জয়েন করবো, আমরা আরো একটা অঙ্ক করবো। আর কার কোনো সমস্যা আছে এই জায়গায়? আচ্ছা, তাহলে আমি পরবর্তী অঙ্কটা স্যার এটা আরেকবার একটু বলবেন। কি কোনটা বলো? স্যার ওই যে 20 ml এর ব্যাপারটা। ml ব্যাপারটা হচ্ছে, তোমার ক্ষার তো আছে 15 ml, তাহলে ক্ষার কিভাবে 20 ml বিক্রিয়া করবে? ধরো তোমাদের দুজনকে দিয়ে যদি একটা উদাহরণ দিই, যেমন ধরো এই যে সাইমা আর হচ্ছে ধরো পূজশ্রী। এখন ধরো তোমরা দুজনে মিলে একটা খাতা কিনবা সমান পরিমাণ দিয়ে, কারণ সমান পরিমাণ ইনভেস্ট থাকে। এখন ধরো তোমার কাছে আছে হচ্ছে 10 টাকা আর পূজশ্রীর কাছে আছে 30 টাকা। তাহলে যদি সমান পরিমাণ টাকা দিয়ে বইটা কিনতে হয়, তাহলে আসলে আমি কোন হিসাবটাকে ধরবো, মানে কত টাকার খাতা কিনবো বলতো সাইমা? তোমার থেকে 10 নিব, পূজশ্রীর কাছ থেকে 10 নিব, তাই না? ব্যাপারটা তাই হবে না?
এবং 20 টাকার আমরা একটা খাতা কিনবো, তাহলে ক্ষারের যদি 15 ml থাকে, তাহলে আমরা যদি একটা প্রশমন বিক্রিয়া লিখতে চাই, তাহলে অবশ্যই ক্ষারের 15 ml এর সাথে অ্যাসিডের 15 ml বিক্রিয়া করবে। আমি তো 20 ml লিখতে কাজ হবে না। ধরো অ্যাসিডের 20 ml এর সাথে ক্ষার যদি 20 ml থাকতো, তাহলে আমি লিখতাম যে অ্যাসিডের 20 ml এর সাথে ক্ষারের 20 ml বিক্রিয়া করবে। তো এই ধরনের বিক্রিয়া লেখার ক্ষেত্রে এটাকে আসলে বলা হয় যে লিমিটিং বিক্রিয়ক একটা ব্যাপার আছে, তাই না? তোমরা হয়তো 9 10 এ পড়ছো না লিমিটিং বিক্রিয়ক, যেটার জি পরিমাণ স্যার। যেটার পরিমাণ কম ওইটাকে দিয়ে হিসাব করতে হয়। সাইমা, বুঝতে পারছো? লিমিটিং বিক্রিয়ক বলে একটা বিষয় আছে, সেখানে হচ্ছে আমরা যখন বিক্রিয়াটা লিখবো, সেই বিক্রিয়ায় যেই উপাদানটার পরিমাণ কম সেটার সাপেক্ষে আমরা হিসাবটা করবো। তো এখানে ক্ষারের পরিমাণটা কম ছিল, তাই 15 ml ক্ষারের সাথে 15 ml অ্যাসিডের বিক্রিয়াটা আমরা লিখছি। বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। এবার আমি আরেকটা বিক্রিয়া দিচ্ছি, এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছি। এটা হচ্ছে একটা পাত্র আছে, এটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সেটা হচ্ছে 20 ml, 0.2 মোলার। এটা হচ্ছে প্রশ্নটা। তোমাদের প্রশ্ন তোলা হয়ে গেলে আমাকে বলবা। হয়ে গেছে, আচ্ছা। এখন আমরা এই অ্যাসিডের ঘনমাত্রা ক্ষারের ঘনমাত্রা অথবা ক্ষারের ঘনমাত্রাকে অ্যাসিডের ঘনমাত্রাতে কনভার্ট করব। কোনটাকে কনভার্ট করতে চাও সেটাকে কনভার্ট করব। যেহেতু দুটার ঘনমাত্রা আলাদা আলাদা, একটা 0.1 মোল আর একটা 0.2 মোল, একটা আরেকটাতে কনভার্ট করে নেব আমাদের হিসাবের সুবিধার জন্য। আমরা এক কাজ করি, ওই আগের মতোই অ্যাসিডের ঘনমাত্রাকে ক্ষারের ঘনমাত্রাতে রূপান্তরিত করে ফেলি। হ্যাঁ, তাহলে অ্যাসিডের নতুন ঘনমাত্রা হবে আদি ঘনমাত্রা ইনটু আদি আয়তন ডিভাইড বাই নতুন ঘনমাত্রা। এখন এই অ্যাসিডের আদি ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, আদি আয়তন হচ্ছে 45 ml, আর আমরা এখন নতুন ঘনমাত্রা বের করব হচ্ছে 0.2 মোলার, মানে 0.1টাকে 0.2তে কনভার্ট করে ফেলব। নতুন ঘনমাত্রা যদি এটা হয়, তাহলে নতুন আয়তন কত হবে সেটা আমরা বের করে নেব। ক্যালকুলেশন করে বলো তো নতুন আয়তন কত হয়? 22.5। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডের আয়তন ক্ষারের আয়তন থেকে বেশি, তাই না? তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা বিক্রিয়াটা লিখি, HA অ্যাসিডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করব, সেখান থেকে Na লবণ তৈরি হবে এবং সাথে পানি উৎপন্ন হবে। যেহেতু দুটার ঘনমাত্রা আমরা সেম করে ফেলছি, 0.2তে কনভার্ট করে ফেলছি, তাই আমি বলতে পারি এই ক্ষারের 20 ml এর সাথে অ্যাসিডের 20 ml বিক্রিয়া করবে এবং লবণ উৎপন্ন করবে 20 ml। এটা আমরা লিখতে পারি, তাই না? তাহলে অবশিষ্ট অ্যাসিডের মোট আয়তন ছিল 22.5 আর বিক্রিয়া করে ফেলছে 20 ml, তাহলে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ হচ্ছে 2.5 ml।
দেখা হয়ে গেছে তোমাদের এটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো, যেহেতু এখানে একটা মৃদু অ্যাসিড অবশিষ্ট রয়ে যাচ্ছে, এটা যে মৃদু অ্যাসিড কিভাবে বুঝলাম? এই যে দেখো, এখানে বিয়োজন ধ্রুবকের মানটা কিন্তু খুব ছোট, 1.7 ইন্টু 10^4, অর্থাৎ এটা কিন্তু একটা মৃদু অ্যাসিড। তো আমাদের মিশ্রণে যদি একটা মৃদু অ্যাসিড থাকে, সেই মৃদু অ্যাসিড একটা লবণ থাকে, তাহলে এটা কি হবে? একটা বাফার দ্রবণ হবে না? জি জি স্যার। স্যার। তাহলে এই কথাটা কিন্তু তোমার দেখতে হবে যে, যেহেতু একটি মৃদু অ্যাসিড ও এর লবণ, যেহেতু একটি মৃদু অ্যাসিড ও তার লবণ মিশ্রণে রয়ে গেছে, তাই এটি একটি অম্লীয় বাফার দ্রবণ। যেহেতু একটি মৃদু অ্যাসিড ও তার লবণ মিশ্রণে রয়ে গেছে, তাই এটি অম্লীয় বাফার দ্রবণ। এখন এটা তোমাদের, তাহলে এখন এখানে বাফার দ্রবণের পিএইচ এর সমীকরণটা কি হবে? আমরা এই বাফার দ্রবণের পিএইচ টাই বের করবো। এখানে পিএইচ টা হচ্ছে যে পিকেএ প্লাস লগ, লবণটা হচ্ছে NaA এর ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা, এটা হচ্ছে মাইনাস লগ AA প্লাস লগ উৎপন্ন লবণের আয়তন কত? এখান থেকে দেখে বলো তো, আমরা যে অংশটা করছি 20 মিলিলিটার। 20 মিলি, আর অবশিষ্ট অ্যাসিডের আয়তন হচ্ছে 2.5। আমাদের কি আর মিশ্রণে নতুন করে সেই অ্যাসিড এবং লবণের নতুন ঘনমাত্রা বের করার দরকার আছে? কারণ একটা কিন্তু আমরা দেখছি ওই অংশটা কিন্তু আর থাকে না, তাই না? জি স্যার। যদি দুটার ঘনমাত্রা আমি সমান করে নিই, আচ্ছা, তাহলে এটা হবে মাইনাস লগ 1.7 to 10^4 প্লাস লগ 20 ডিভাইড বাই 2.5। একজন হিসাব করে বলো মানটা কত হয়? ফোর পয়েন্ট সিক্স থ্রি। 4.63। তোমাদের সবার কি এই মানটাই আসছে? কিরকম ক্যালকুলেশন করছো? তোমাদের কি এই মানটাই আসছে? জি স্যার। স্যার 4.67 আসছে। 6.7? জি স্যার। আমি তো হিসাব করে দেখতে হবে কোথায়। ফোর পয়েন্ট সিক্স সেভেনই আসবে। 4.67। আচ্ছা, আর একটা অঙ্ক তোমাদের জন্য টাস্ক, আমি এখানে প্রশ্নটা দিয়ে দিচ্ছি। উদ্দীপক হচ্ছে এটা, আর প্রশ্নটা হলো উদ্দীপকের দ্রবণ দুটির মিশ্রণের পিএইচ নির্ণয় করো। উদ্দীপকের দ্রবণ দুটির
মিশ্রণের পিএইচ নির্ণয় করো। প্রশ্নটা কি তোমাদের লেখা হয়েছে? তোমরা অঙ্কটা করে আমাকে মেসেঞ্জারে পাঠাবো, ঠিক আছে? আর এর আগে একটা অঙ্ক দিয়েছিলাম, কয়েকজন দেখাইছো, অনেকেই দেখা হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, ধরো এটা হচ্ছে গ নাম্বারের প্রশ্ন, আর ঘ নাম্বারে একটা প্রশ্ন দিলাম, উদ্দীপকের দ্রবণ দুটির মিশ্রণে অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে মিশ্রণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা বিশ্লেষণ করো। অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে মিশ্রণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে কিনা বিশ্লেষণ করো। কেউ কি বলতে পারবা যে এই প্রশ্নটার ব্যাখ্যা আমরা কিভাবে দিব, মানে কোন জায়গা থেকে এটা আলোচনা করব? স্যার বাফার দ্রবণে যদি অল্প পরিমাণে এসিডে কার্যকর তাহলে তো কি পরিবর্তন হবে না পিএইচে? হ্যাঁ, তো এই প্রশ্নটার অ্যান্সার আমরা কোন জায়গা থেকে আলোচনা করব? অন্য বাফার দ্রবণের পিএইচ এর সমীকরণ দিয়ে। পিএইচ এর সমীকরণ দিয়ে না, আর কি বলতে পারবা? যেটা অবশিষ্ট থাকবে সেটার বাফার দ্রবণ হবে, তখন থেকে আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, আমরা গত ক্লাসে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল করছিলাম, এখানে ঠিক বাফার দ্রবণের ক্রিয়া কৌশল দিয়ে ব্যাখ্যা করতে হবে। সাপোজ ধরো এই জায়গায় আমাদের বাফার দ্রবণটা তৈরি হবে, যেটা আর কি HA প্লাস হচ্ছে NaA, এই দুটার মিশ্রণে বাফার দ্রবণটা তৈরি হবে, তাই না? কারণ এটি হচ্ছে অ্যাসিডের অ্যানায়নের লবণ, তাই তো? সবাই কি কথা শুনতেছো? মৃত অ্যাসিডটা হচ্ছে জি, এটা, আর অবশিষ্ট থাকবে সেই অ্যাসিডের লবণ Na। তাহলে এখান থেকে আমরা যে আয়নগুলো পাবো H প্লাস A মাইনাস, আর এটা হচ্ছে Na প্লাস, এই আয়নগুলো পাবো। এখন এই বাফার দ্রবণ তুমি যদি H প্লাস আয়ন যোগ করো, সেটা আমাদের বাফার দ্রবণে থাকা A মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে HA উৎপন্ন করে ফেলবে। তাহলে অতিরিক্ত H প্লাস আয়নটা কি আর থাকবে? তাহলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন কি হবে? হবে না। ঠিক সেইভাবে ব্যাখ্যা করতে হবে, মানে বাফার দ্রবণে যে ক্রিয়া কৌশল আমরা করছি সেখান থেকে এটাকে আলোচনা করতে হবে, ঠিক আছে? এই জি, ধরনের প্রশ্ন আমরা দেখবো। আমরা সামনের দিন ক্ষারীয় বাফার দ্রবণের একটা ম্যাথ দেখবো, আর দুই একটা ম্যাথ দেখে আমরা পরবর্তী অংশে যাবো, ঠিক আছে? নেক্সট দিন আমরা বাফার দ্রবণের ম্যাথ দেখবো। তোমরা এই অঙ্কগুলো দেখবা, যার যা প্রবলেম গুলো আইডেন্টিফাই করবা, দেন আমাকে আবার সামনে দিন জিজ্ঞেস করবা, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত আজকে, ঠিক আছে?